ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আমি প্রাঙ্গণ স্যার বলছিলাম। আজকে আপনাদের বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিন্যান্স ডিপার্টমেন্ট এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের ডিভিডেন্ড পলিসি ক্লাসটা আমরা নেব, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা আপনাদের বইয়ের ষষ্ঠ বা পঞ্চম অধ্যায়। আমার ঠিক চ্যাপ্টারটা মনে নেই, আপনাকে বইতে দেখে নেবেন। এটা বইয়ের একটা চ্যাপ্টার। আপনাদের বইয়ের টোটাল 7টা চ্যাপ্টার আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে। তার মধ্যে ডিভিডেন্ড পলিসিটা খুব অন্যতম একটা চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছর একটা অঙ্ক আপনি পার্ট বিতে এবং পার্ট সিতে পাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোচিংয়ের শিট, ডিভিডেন্ড পলিসির। তো শিটটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে গ্রুপে আপলোড করে দেবো, আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কিছু হোমওয়ার্ক আমি দেবো। তার আগে একটু আলোচনা করি ডিভিডেন্ড পলিসি জিনিসটা নিয়ে। ডিভিডেন্ড পলিসি বলতে বোঝায় সাধারণত আমরা একটা লভ্যাংশ নীতিকে বোঝাই। ডিভিডেন্ড পলিসির বাংলা হচ্ছে লভ্যাংশ নীতি। প্রশ্ন হচ্ছে লভ্যাংশ নীতি জিনিসটা কি? লভ্যাংশ নীতি বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের শেয়ার যখন সাধারণ জনগণ যখন শেয়ার ক্রয় করে, তাহলে ওই শেয়ারের বিপরীতে তারা অবশ্যই একটা লভ্যাংশ বা একটা আয় আশা করে। এই আয়টাকে বা লভ্যাংশটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড। ঠিক আছে, ডিভিডেন্ড দু প্রকার আছে। একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে যখন কোম্পানি তার সম্পূর্ণ ডিভিডেন্টটা মানে লভ্যাংশের টাকাটা নগদে প্রদান করে। দ্যাট মিনস আপনি যদি একটা কোম্পানির 10,000 টাকার শেয়ার ক্রয় করেন, কোম্পানি আপনাকে 10% লভ্যাংশ দিল। তার মানে হলো কত? 1,000 টাকা। এই 1,000 টাকা কোম্পানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। দ্যাট মিনস আপনি 1,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। আর স্টক ডিভিডেন্ডটা হচ্ছে আপনাকে কোম্পানি নগদ টাকা দেবে না, নগদ টাকার পরিবর্তে সে আপনাকে শেয়ার দেবে। ধরে নিন আপনার কোম্পানি একটা নতুন প্রজেক্ট চালু করতে যাচ্ছে, তো এই জন্য তার একটা অর্থের দরকার হলো। এখন সে চিন্তা করলো শেয়ার হোল্ডারদেরকে যে লভ্যাংশটা আমরা নগদে দেবো, সেটা আমরা নগদে না দিয়ে সেটার বিপরীতে আমরা ওদেরকে কী করতে পারি? শেয়ার দিতে পারি, এবং সেই নগদ টাকাটা আমরা নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পারি। এটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। ঠিক আছে, অর্থাৎ কোম্পানি নগদ টাকার পরিবর্তে যখন শেয়ার হোল্ডারদেরকে কোনো লভ্যাংশ শেয়ার প্রদান করে, তখন সেটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। ঠিক আছে, তো আমরা প্রথমে অঙ্ক করব ক্যাশ ডিভিডেন্ডে। ঠিক আছে, স্টক ডিভিডেন্ড করব পরে। পরীক্ষায় বেশি আসে স্টক ক্যাশ ডিভিডেন্ড। তো ক্যাশ ডিভিডেন্ড 3 প্রকারের আছে। একটা হচ্ছে ওয়াল্টার মডেল, একটা হচ্ছে গর্ডন মডেল, একটা হচ্ছে মডেল। এর পূর্ণ রূপ হচ্ছে মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল। এই মডেলের শব্দটা আমরা ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা চ্যাপ্টার আছে, ওখানেও পাবো। যাই হোক, তা আমরা প্রথমে করব আজকে ওয়াল্টার মডেল। একদিন একটা করে মডেল করব, কারণ একদিনে একটার বেশি মডেল করা সম্ভব না। একদিন যে মডেলটা করব সেটা আমরা মোটামুটি কমপ্লিট করতে চেষ্টা করব। ঠিক আছে, আসেন ওয়াল্টার মডেলের সূত্র আছে দুইটা। একটা হচ্ছে মার্কেট প্রাইস অফ শেয়ার পিনটকে মার্কেট প্রাইস অফ শেয়ার দিয়ে মার্কেট প্রাইস অফ শেয়ারকে পিনট দিয়ে চিহ্নিত করা হয়। পিনট সূত্রটা কি? ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। ঠিক আছে, সূত্রটা আমি আবার আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দেবো, আপনারা ওখানে পাবেন। তারপর আবার আপনাদের বোঝার সুবিধাতে আমি লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে ডি ইকুয়াল টু হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, মানে প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানি কত টাকা ডিভিডেন্ড লভ্যাংশ দিচ্ছে, ওটাকে বোঝায় ডির মান। এটা অঙ্কে দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হতে পারে। আর ইকুয়াল টু হচ্ছে রেট অফ রিটার্ন অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ঠিক আছে, কে ইকুয়াল টু হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। আর ই সমান হচ্ছে আর্নিং পার শেয়ার। দ্যাট মিনস কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা লভ্যাংশ করলো বা কত টাকা আয় করলো, এটাকে আর্নিং পার শেয়ার বলা হচ্ছে। আর নাম্বার 2তে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। এটা ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু পি নট ইন্টু এন। এখানে এন ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ শেয়ার, আর পি নটের মান তো আপনি উপরে পাবেন, ওইটা এখানে এনে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর ওয়াল্টার মডেলের একটা সূত্র আছে। ওয়াল্টার মানে বিশিষ্ট গণিতবিদ মিস্টার ওয়াল্টার, উনি কিছু তথ্য দিয়েছেন, সেটা আমরা একটু লিখছি, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মিস্টার ওয়াল্টার উনি 2টা থিওরি দিয়েছেন। একটা থিওরি হচ্ছে ইফ আর গ্রেটার দেন কে, অর্থাৎ আর এর মান যদি কে অপেক্ষা বড় হয়, দ্যাট মিনস কোম্পানির রিটার্ন তার কস্ট অপেক্ষা বেশি, আর সেক্ষেত্রে কোম্পানিটাকে বলা হচ্ছে গ্রোথ ফার্ম। আর গ্রোথ ফার্মের ক্ষেত্রে ডিভিডেন্ড রেশিও শুড বি 0%। অর্থাৎ আপনি যদি একটা গ্রোথ ফার্মে শেয়ার ক্রয় করেন, সাপোজ ধরেন আপনি গ্রামীণ ফোন, বাংলাদেশের সবচেয়ে লিডিং টেলিকমিউনিকেশন বিজনেস লিডিং একটা কোম্পানি, আপনি গ্রামীণ ফোনের একটা শেয়ার কিনলেন। বর্তমান বাজারে গ্রামীণ ফোনের শেয়ারের প্রচুর ডিমান্ড। তখন আপনি যখন শেয়ারটা কিনবেন, আপনি কিন্তু ডিভিডেন্ডের আশায় অপেক্ষা করবেন না। আপনি তখন ডিভিডেন্ড বাজারে শেয়ারটা বিক্রি করে তা আপনার লভ্যাংশটা আপনি তুলে নেবেন। অর্থাৎ এক্ষেত্রে ডিভিডেন্ড রেশিওটা 0% হলেই চলবে। অর্থাৎ আর ইকুয়াল গ্রেটার দেন যদি কে হয়, দিস ইজ এ গ্রোথ ফার্ম অ্যান্ড ডিভিডেন্ড রেশিও শুড বি 0%। অ্যান্ড নাম্বার 2, ইফ আর লেস দেন কে, আর এর মান যদি কে অপেক্ষা বড় হয়, দ্যাট মিনস আপনার আয় অপেক্ষা ব্যয় বেশি।
কে এর মান হচ্ছে ব্যয়, কে দিয়ে ব্যয়কে বোঝায়, আর আর দিয়ে রিটার্নকে বোঝায়। অর্থাৎ আপনার রিটার্ন অপেক্ষা আপনার খরচটা বেশি, তার মানে আপনার একটা ডিক্লাইনিং ফার্ম। ডিক্লাইনিং মানে হচ্ছে আপনার ফার্মের অবস্থানটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে শেয়ার বাজারে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে ধরে রাখার জন্য অবশ্যই 100% ডিভিডেন্ড পে করবে। অর্থাৎ যতটুকু সম্ভব সে যত টাকা লাভ করবে তার সম্পূর্ণ অংশে সে ডিভিডেন্ড দিয়ে তার শেয়ার হোল্ডারদেরকে ধরে রাখতে চেষ্টা করবে, ঠিক আছে। তো এই দুটো ফর্মুলার উপর ভিত্তি করে আমরা গর্ডন মডেল, ওয়াল্টার মডেল অঙ্কগুলো করব। তো আপনাদের শিটে দেখেন, শিটটা আমি কপি দেবো কিছুক্ষণ পর। টোটাল 8টা অঙ্ক আছে এখানে। 8টা অঙ্কের মধ্যে আমরা একটা অঙ্ক 2 বার আছে, 1 নাম্বার আর 5 নাম্বার অঙ্কটা সেম। সো আপনার তার সেই হিসাব করলে আপনাদের অঙ্ক আছে 7টা। এই 7টা অঙ্কের মধ্যে আমরা 2টা অঙ্ক আজকে করাবো, আর বাকি অঙ্ক আপনাদেরকে আমি টাস্ক দেবো, আপনারা বাসায় করবেন, ঠিক আছে। আর যারা বই কিনেছেন বইতে অঙ্কগুলো আছে, বই থেকেও আপনারা পাবেন এরকম কয়েকটা অঙ্ক, ঠিক আছে। তো আসেন আমরা প্রথমেই যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 1 নাম্বার অঙ্কটা। আসেন আমরা হাতে কলমে করে দেখাচ্ছি আপনাদের, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা আসেন 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্কে বলছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। আর্নিং পার শেয়ার দেওয়া আছে 20 টাকা, কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 15%, রেট অফ রিটার্ন দেওয়া আছে 18%, অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 50%। দ্যাট মিনস কোম্পানি যত টাকা আর্নিং করবে তার 50% সে লভ্যাংশ দেবে। ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার ওয়াল্টার মডেল। পরীক্ষায় সাধারণত বলে দেবে কোন মডেলে আপনাকে করতে হবে, ওয়াল্টার মডেল, গর্ডন মডেল নাকি MM মডেল। যে মডেলে বলবে আপনি সেই মডেলেই করবেন, ঠিক আছে। তো আসেন ফার্স্ট আমরা সূত্রটা লিখব। সূত্রটা লিখলাম আমরা ফার্স্টে। সূত্রটা আপনি একটু আগে লিখে দিয়েছি আমি। পি নট ইকুয়াল টু ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। এখানে ই বলতে বোঝায় আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কত দেওয়া আছে আমাদের অঙ্কে? 20 টাকা, ঠিক আছে। তাহলে আমরা ই লিখবো কত? টাকা 20, ঠিক আছে। তারপর আমাদের কস্ট অফ ক্যাপিটাল অঙ্কে দেওয়া আছে। কস্ট অফ ক্যাপিটাল আপনার লেখা আছে 15%। দ্যাট মিনস আমরা এখানে লিখবো কত? 0.15। তারপর আর এর মান দেওয়া আছে কত? এটা বইতে শিটে দেখলেই পাবেন 18%। তাহলে আমরা আর এর জায়গায় লিখবো কত? 0.18। তাহলে ডি কত হবে? এখন ডি বলছে 50%। কার 50%? ডি বলছে 50% সবসময় আর্নিংয়ের 50%। তাহলে 20 টাকার 50% হচ্ছে কিসের মান? ডির মান। তাহলে ডি 20 ইকুয়াল টু 50% ইকুয়াল টু টাকা 10। আমি কি কথাটা বুঝতে পেরেছি আপনাদেরকে? অর্থাৎ ইর মানটা অঙ্কে দেওয়া ছিল আমাদের আর্নিং পার শেয়ার 20 টাকা, আর ডির মানটা বলেছে অঙ্কে যে 50% লভ্যাংশ দেবে। তাহলে 20 টাকার 50% করলে 10 টাকা। আর এর মান হচ্ছে রেট অফ রিটার্ন দেওয়া আছে অঙ্কে 18%। কে এর মান হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, এটাও অঙ্কে দেওয়া আছে 50%, 15%। আমরা মানটা বসালাম 0.15। এবার মানগুলো আমরা যদি এখানে বসাই তাহলে কী হবে দেখেন। 10 প্লাস আর বাই কে 0.18, 0.15, 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 0.15। অ্যান্সারটা আপনারাই বের করবেন, আমি বের করবো না। আপনাদের শিটের আনসার যখন আমি কপি করে দেবো ওখানের মধ্যে আনসার দেওয়া থাকবে, আপনারা একটু আনসারটা মিলিয়ে দেখবেন যে আপনাদের অঙ্কটা হয়েছে কিনা, কারণ আপনারা করলে অঙ্কটা বেটার হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে 2 নম্বর অঙ্কটা। আচ্ছা আমরা 2 নম্বর অঙ্কটা করবো। আসলে 2 নম্বর অঙ্কে বলছে আবিদ কোম্পানিজ টোটাল শেয়ার হচ্ছে 10,000, মানে আবিদ কোম্পানির কাছে টোটাল শেয়ার আছে 10,000। এখানে আমি আবার বলছি সব অঙ্কে কিন্তু 1 নম্বর অঙ্কের মতন ইনফরমেশন সব দিয়ে দেবে না। কিছু কিছু অঙ্কে ইনফরমেশন দেবে, কিছু কিছু অঙ্কে ইনফরমেশন আপনাকে নিজ দায়িত্বে বের করে নিতে হবে। আসুন আমরা কীভাবে করব। 2 নম্বর অঙ্কে দেখেন আবিদ কোম্পানিজ টোটাল শেয়ার হচ্ছে 10,000, মানে আবিদ কোম্পানির কাছে মোট শেয়ার আছে 10,000 টি। আর্নিং অফ দ্য ইয়ার হচ্ছে কত? 2 লাখ টাকা, মানে ওই বছর সে আয় করেছে কত? 2 লাখ টাকা। প্রাইস আর্নিং রেশিও 8 টাইমস অ্যান্ড রেট অফ রিটার্ন 15%। দেখেন এখানে কী কী মিসিং আছে। প্রথম মিসিংটা হচ্ছে এখানে রেট অফ রিটার্ন দেওয়া আছে কিন্তু কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নেই, তাহলে সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর আর্নিং পার শেয়ার দেওয়া নেই, টোটাল আর্নিং দেওয়া আছে, মানে পুরো বছরে আর্নিং হচ্ছে 2 লাখ, টোটাল আর্নিংটা দেওয়া আছে কিন্তু আর্নিং পার শেয়ারটা দেওয়া নেই, তাহলে সেটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কিছু ওয়ার্কিংস আছে এবং প্রশ্নে 2টা রিকোয়ারমেন্ট চেয়েছে। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট উইল বি দ্য optimum payout ratio according to WM, মানে ওয়াল্টার মডেল, অ্যান্ড হোয়াট উইল বি দ্য মার্কেট প্রাইস অফ দ্য দ্যাট পে আউট রেশিও। তো আসেন আমরা অঙ্কটা শুরু করি। কীভাবে করব? ফার্স্ট আমরা ওয়ার্কিংস করব। ওয়ার্কিংস নাম্বার 1 আমরা বের করব আর্নিং পার শেয়ার। দেখেন আর্নিং পার শেয়ারটা আমরা কীভাবে করব। আমরা ফার্স্টে ওয়ার্কিংস করেছি। প্রথম ওয়ার্কিংসটা হচ্ছে আর্নিং পার শেয়ার। এটা কীভাবে হবে দেখেন। আর্নিং পার শেয়ার ইকুয়াল টু আর্নিং অফ দ্য ইয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। আর্নিং অফ দ্য ইয়ার লেখা আছে 2 লাখ টাকা আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000।
তাহলে 2 লাখকে 10,000 দিয়ে ভাগ করলে হবে টাকা 20 টাকা। আর যে তাহলে আমরা ইর মানটা পেয়েছি। এরপর আমাদের লাগবে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে 1/PE রেশিও। পিই রেশিও মানে হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও অঙ্কে লেখা আছে, দেখেন প্রাইস আর্নিং রেশিও 8 টাইমস। তাহলে 1/8 ইন্টু 100 ইকুয়াল টু কত? 12.50%। ঠিক আছে, দ্যাট মিনস 0.125। এখন দেখেন আমাদের ফার্স্ট একটা রিকোয়ারমেন্ট ছিল হোয়াট উইল বি দ্য অপটিমাম পে আউট রেশিও অ্যাকর্ডিং টু WM, মানে ওয়াল্টার মডেল অনুযায়ী অপটিমাম পে আউট রেশিও কত হওয়া উচিত। তাহলে দেখেন আমাদের অঙ্কের মধ্যে আর এর মান দেওয়া আছে 15%, মানে 15%, আর আমাদের কে এর মান আসছে কত? 12.5%। তাহলে অবভিয়াসলি আর এর মান কে অপেক্ষা বড়। তো আমি একটু আগের পেজে আপনাদেরকে বলেছিলাম যে যখন আর এর মান কে অপেক্ষা বড় হবে তখন ওই কোম্পানিটা হচ্ছে একটা গ্রোথ ফার্ম এবং কোম্পানির ডিপি রেশিও হওয়া উচিত তখন কত? 0%। আমি কি কথাটা বুঝতে পেরেছি? অর্থাৎ যখন এটা বের করতে বলবে হোয়াট উইল বি দ্য অপটিমাম পে আউট রেশিও অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল, তখন আপনি ফার্স্টে আর এর মান আর কে এর মানের মধ্যে কম্পেয়ার করবেন। তো আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে আর এর মান কে অপেক্ষা বড়। তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা একটা গ্রোথ ফার্ম এবং ডিপি রেশিও হবে অবশ্যই 0%। তাহলে এক্ষেত্রে পিনটের সূত্রটা প্রয়োগ করলে ডির জায়গায় 0 বসবে। কেন? আগের অঙ্কে 50% দিয়ে করেছে, কিন্তু এই অঙ্কে 0%। 0% বলতে বোঝায় ডি ইকুয়াল টু 0ই হবে। ডির মান 0, আর এর মান তো 15%, কে এর মান 0.125 মানে 12.5%, ইর মান 20, এটা আমরা বের করেছি এখানে। ঠিক আছে, আর ডির মান 0, কে এর মান এখানে, টাকাটা আপনারা বের করবেন। ঠিক আছে, এই ছিল আপনাদের 2 নম্বর অঙ্ক। আচ্ছা, 3 নম্বরটা আপনারা বাসায় করবেন। 3 নম্বর অঙ্কের মধ্যে আপনাদের রিকোয়ারমেন্টের মধ্যে 2টা দিয়েছে যে ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 50% হয় আর 80% হয় তাহলে কত হবে। তাহলে এক্ষেত্রে আমরা 1 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেরকমভাবেই করবেন, শুধু পার্থক্যটা হচ্ছে ওখানে আপনার ইর মানটা দেওয়া নেই, সেটা আমি একটু বের করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ইর মানটা একটু দেখে নেবেন। তারপর অঙ্কটা করার সময় ডির মান একবার 50% ধরে করবেন, একবার 80% ধরে, মানে 2টা মান বের হবে এখানে, অ্যান্সার 2টা আসবে। ঠিক আছে, তো আমি একটু ছোট্ট করে 3 নম্বরটা রিকোয়ারমেন্টটা করে দিচ্ছি। ইটা কীভাবে বের করতে হবে, আর্নিং পার শেয়ার ইকুয়াল টু, দেখেন আপনাদের অঙ্কের মধ্যে লেখা আছে প্রতি শেয়ারের দাম হচ্ছে 100 টাকা এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 16%। দ্যাট মিনস 100 টাকার 16% হচ্ছে আপনার ইর মান, টাকা 16। তাহলে এই 16 টাকা দিয়ে আপনি অঙ্কটা করবেন। ডির মান একবার 16 টাকার 50% করলে যা আসবে সেটা বসাবেন, আরেকবার 16 টাকার 80% করে অঙ্কটা করবেন। ঠিক আছে, 2টা মান বেরোবে, অ্যান্সার দেওয়া আছে, বাসায় একটু করে নেবেন। 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটাতে ইপিএস দেওয়া আছে, মানে ইর মান দেওয়া আছে, ডিপিএস মানে ডির মান দেওয়া আছে, এক্সপেক্টেড মার্কেট প্রাইস মানে পিনটও দিয়ে দিয়েছে ওরা, কে এর মান 10% মানে 0.10। তাহলে বের করতে হবে আর এর মানটা। তাহলে আর এর মানটা আপনারা বের করবেন, সূত্র প্রয়োগ করবেন এখানে, এই সূত্রটা প্রয়োগ করে সবগুলো বসাবেন। পিনটের জায়গায় বসাবেন মানটা, ডির মানটা বসাবেন, কে এর মানটা বসাবেন, ইর মানটা বসাবেন, ডির মানটা বসাবেন, আর এর মানটা আর এর জায়গায় আরই লিখবেন। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে আর গুণন করে আপনারা কে এর আর এর মানটা বের করবেন, অ্যান্সার আসবে 10%, শিটে দেওয়া আছে। 5 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কটার মতন, একটু ভুলে 2বার পড়ে গেছে, এটা করতে হবে না। 6 নম্বরটা আপনারা বাসায় করবেন, হোমওয়ার্ক দিচ্ছি, এটা একই অঙ্ক একদম 1 আর 2 এর মতন। 7 নম্বর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আপনাদের, 7 নম্বরটা, এটাতে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, ওয়ার্কিংস করতে হবে। তো আমি আপনাদেরকে ওয়ার্কিংসগুলো করে অঙ্কটা করে দেখাচ্ছি। আসেন আমাদের এই অঙ্কটার ওয়ার্কিংসগুলো একটু আমরা দেখি। এই অঙ্কটাতে দেখেন, এই অঙ্কটা কেন ইম্পর্ট্যান্ট এটা একটু আগে বোঝায়। এই অঙ্কটাতে দেখেন ইনফরমেশন আছে, ইকুইটি শেয়ার আছে প্রতি শেয়ার 100 টাকা করে, 12,50,000 টাকা। রিজার্ভ আছে 7,50,000 টাকা। প্রফিট আছে 1,85,000। ডিভিডেন্ড আছে 1,50,000। প্রাইস আর্নিং রেশিও আছে 13.33। Are you satisfied with the present dividend policy of the company? And if not, what should be the optimum payout ratio according to Walters model? আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের এখানে কিছুই দেওয়া নেই, মানে কোনো মান দেওয়া নেই, ইর মান, ডির মান, আর এর মান, কে এর মান কিছুই দেওয়া নেই। এই জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা 10 নম্বরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখেন আমরা ওয়ার্কিংসগুলো কীভাবে করব। প্রথমে বের করতে হবে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কীভাবে বের করবো, আমরা ইকুইটি শেয়ারকে শেয়ার প্রাইস দিয়ে ভাগ করব। ইকুইটি শেয়ার আছে কত, 12,50,000 অঙ্কে লেখা আছে এটা, আর নাম্বার অফ শেয়ার প্রাইস হচ্ছে কত, 100 টাকা লেখা আছে অ্যাট দ্য রেট অফ 100, তাহলে কত, 12,500 শেয়ার্স। এরপর আমরা বের করব আর্নিং পার শেয়ার ই।
ইটা কীভাবে বের করবো দেখেন, সূত্রটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স বা আর্নিং আফটার ট্যাক্স। কোনো অঙ্কে প্রফিট না দিয়ে অথবা আর্নিং দিতে পারে, আর্নিং যে কথা প্রফিট কিন্তু একই কথা। প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড বাই এন। তাহলে প্রফিট আছে 1,85,000 আর এন এর মান হচ্ছে 12,500, এটা আমরা বের করেছি এখানে। তো ভাগ করলে আসবে 14 টাকা 8 পয়সা। এরপর ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে ডির মান হচ্ছে সূত্র কি ডিভিডেন্ড পেইড ডিভাইডেড বাই এন। ডিভিডেন্ড পেইড এটাও অঙ্কে লেখা আছে 1,50,000 আর এন এর মান আপনারা তো এখানে বের করেছেন, ঠিক আছে। তাহলে কত আসবে টোটাল 12 টাকা। আচ্ছা, তাহলে আমরা পেলাম, ডি পেলাম। এবার আমরা বের করব কে এর মান। কে এর মানটা একটু আগে দেখিয়েছি, 1 ডিভাইডেড বাই পি রেশিও দিয়ে করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 13.33% ইন্টু 100 ইকুয়াল টু 7.5%। তো এই অঙ্কের আর এর মানও দেওয়া ছিল না। তাহলে রেট অফ রিটার্ন আর ইকুয়াল টু কত, প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই ইকুইটি প্লাস রিজার্ভ। এটা সূত্র মুখস্থ করবেন। প্রফিট আফটার ট্যাক্স অঙ্কে লেখা আছে, ইকুইটির টাকাও দেওয়া আছে, রিজার্ভের টাকাও দেওয়া আছে। তাহলে কত এসছে 9.25%। তো এবার আমরা পি নটটা বের করব। দেখেন কীভাবে করব, খেয়াল করেন। আমরা সূত্রটা মানটা বসালাম সূত্রে, মানগুলো বসানোর পর আমরা আনসার পেয়েছি 206। প্রশ্নে চেয়েছিল আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি অফ দ্য কোম্পানি। আপনি কি সন্তুষ্ট হতে পেরেছেন কিনা? না, আমরা সন্তুষ্ট হতে পারিনি। প্রশ্ন করতে পারেন কেন। দেখেন এখানে কে এর মান কত আসছে 7.5, আর এর মান কত আসছে 9.25। তাহলে আমরা এর আগের অঙ্কটাতে কি লিখেছিলাম যে আর যদি কে অপেক্ষা বড় হয় তাহলে কোম্পানির ওয়াল্টার মডেল অনুযায়ী কোম্পানিটা একটা গ্রোথ ফার্ম এবং কোম্পানির ডিপি রেশিও হবে 0%, মানে ডির মান 0 হওয়া উচিত। যেখানে আমরা ডির মান 0 লিখেছি, তাহলে ডির মান যদি 0 বসাই তাহলে এখানে তো আমরা ডির মান 0 বসাইনি। তাহলে আমাদের বর্তমানে যে অঙ্কটা আমরা করেছি এটা নিয়ে আমরা স্যাটিসফাইড হতে পারছি না। তাহলে আমাদেরকে স্যাটিসফাইড হতে গেলে আবার নতুন করে অঙ্কটা আবার আরেকবার মানটা বের করতে হবে, ঠিক আছে। কীভাবে করবো দেখেন, এটা যেহেতু সমান আসেনি তাহলে আমরা আবার কি করলাম, নো আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি অ্যাজ আর গ্রেটার দেন কে অ্যান্ড দিস ইজ এ গ্রোথ ফার্ম। যেহেতু এটা গ্রোথ ফার্ম, এটা আমরা আগের অঙ্ক দেখিয়েছি আপনাদেরকে। সো ডিপি রেশিও শুড বি 0%। এক্ষেত্রে আপনাকে আবার মানটা বের করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনাকে ডির মান ডির জায়গায় 0 বসাতে হবে, অন্য সবগুলো মান ঠিক থাকবে। তার মানে আপনার আনসারটা আসবে 243 টাকা সামথিং বা অ্যাপ্রক্স, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার মূল থিওরিটা কি, যে প্রথমে আপনাকে যে মানগুলো দেবে সেই মানগুলোর ভিত্তিতে আপনি অঙ্কটা কী করবেন, কমপ্লিট করবেন একবার। করার পর তারপর আপনাকে ওয়াল্টার মডেল অনুযায়ী দেখাতে হবে যে অঙ্কটাতে আপনি স্যাটিসফাইড হতে পারছেন না কেন। যেহেতু আর এর মান কে অপেক্ষা বড় তাহলে অবশ্যই ডিপি রেশিও 0% বা 0 টাকা হওয়া উচিত, ঠিক আছে। তো 0 টাকা যদি হয় তাহলে আমাদের আনসারটা আসবে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের ওয়াল্টার মডেল। আমি এখানে হোমওয়ার্ক হচ্ছে যেগুলো আমি করাইনি এগুলো আপনারা বাসায় করবেন। 1, 2 একটা মানে 1-এর ক্যালকুলেশনটা করবেন, 2-এর ক্যালকুলেশনটা করবেন, মানে যেগুলো আমি করাইনি এগুলো বাসায় করবেন ওয়াল্টার মডেলে। যদি কোনো সমস্যা থাকে আমাকে ক্লাসে বলবেন, মানে গ্রুপে বলবেন, আমি সলভ করে দেবো, ঠিক আছে। আর কিছু অঙ্ক আমি আপনাকে আপনাদের বই থেকে ছবি তুলে পাঠাবো, এগুলোও করবেন, ওগুলো ওয়াল্টার মডেলের অঙ্ক। আচ্ছা গেল। এখন একটা ইম্পর্টেন্ট আপনাদের কথা বলি, আপনাদের যে হোমওয়ার্কগুলো আমি বা ক্লাসগুলো দিচ্ছি আমি 2-1 স্টুডেন্ট ছাড়া অন্য কারোই কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমি বুঝতে পারছি না যে আপনারা অঙ্ক কি করছেন বা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করছেন না, ঠিক আছে। এইভাবে যদি ইনঅ্যাক্টিভলি ক্লাস করেন তাহলে তো আমি ক্লাস করি যেমন আমি মজা পাবো না, আপনারা পড়েও মজা পাবেন না। কারণ এটা হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক প্রসেস, ঠিক আছে। আমি অঙ্ক করাবো বা বলবো, আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, কমিউনিকেট করতে হবে। শুধু 2-1 ছাড়া আর কেউই কোনো কমিউনিকেট করছেন না। এখন অঙ্ক করছেন না আমি কি করে বুঝবো সেটা, ঠিক আছে। তো আপনারা যারা অঙ্কগুলো করছেন বা যারা অঙ্কটা ক্লাসে অ্যাটেন্ড করছেন তারা অবশ্যই ইনফর্ম করেন যে স্যার আমি অঙ্কটা করেছি বা আমরা বুঝতে পারছি আমাদের এটা। আর যদি অঙ্ক না বুঝেন তাহলে জানান, ঠিক আছে। তো কোনো না কোনো একটা কিছু তো আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। কিছুই যদি না বলেন কীভাবে বুঝবো। আরেকটা কথা, আপনাদেরকে যে শিটগুলো দেবো, যেমন এই ডিভিডেন্ড পলিসিটা, এটা শিটটা আসলে তো ক্লাসে দেওয়ার কথা আপাতত দিতে পারছি না, আপাতত ছবি তুলে দিচ্ছি, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে। আর যারা অঙ্ক করছেন, ক্লাসে অ্যাটেন্ড করছেন, তারা তো জানেন যে আপনাদের 10 তারিখের মধ্যে পেমেন্টের কথা বলা ছিল। তো চেষ্টা করবেন সবাই যত আর্লি পারেন পেমেন্টটা করে ফেলতে, ঠিক আছে। আর সবাই ক্লাসটা অ্যাটেন্ড করেন। আর যারা অ্যাটেন্ড করছেন আমাকে নক দেন যে স্যার হ্যাঁ স্যার আমি আছি, আমি অঙ্ক করছি, ঠিক আছে। এইভাবে যদি আমি দিব শুধু আপনি অঙ্ক করবেন না তাহলে তো হবে না, পড়ালেখা শিখতে পারবেন না। বাসায় বসে আছেন, সময়টা কাজে লাগান, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, এটা বলা হয়নি আপনারা এর আগেও। আপনাদের এই ব্যাচের বাইরে যদি কেউ পড়তে চায় বা অন্য ব্যাচের স্টুডেন্ট বা আপনাদের অন্য ফ্রেন্ড কোনো যদি কেউ অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে চায়, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ফিনান্স ডিপার্টমেন্ট হোয়াটএভার, তারা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে বা জয়েন করতে পারবে। সেক্ষেত্রে আমাকে একটু ইনফর্ম করবেন বা আমার নাম্বারটা ওদেরকে দেবেন, আমার সাথে কমিউনিকেট করতে বলবেন। চেষ্টা করবো ওদের সাথে আমরা হেল্প করার জন্য, কারণ যেহেতু এখন অনলাইন ক্লাস সবার জন্য এটা উন্মুক্ত, সবাই চাইলে করতে পারবে এটা, ঠিক আছে। তো আপনারা জানাবেন আপনারা। আর আপনাদের
যাবতীয় হোমওয়ার্কের যে কাজগুলো আছে এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।